স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা। প্রার্থীদের অভিযোগ, তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। সুষ্ঠু ভোটের জন্য ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্রদল। আচরণবিধি নিয়ে কয়েকজন প্রার্থীর অভিযোগ থাকলেও এখনও কোনো সমস্যা দেখছে না শিবির প্যানেল। এদিকে প্রকাশ করা হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা, যেখানে ভিপি প্রার্থী ৪৫ জন আর ১৯ জন লড়বেন জিএস পদের জন্য। ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত। লড়বেন ৪৭১ জন। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগেই মঙ্গলবার শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের দিনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিনেট ভবনে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। ডাকসু রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে থাকবে ৩ স্তরের নিরাপত্তা। তৃতীয় স্তরে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি, মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। বৈঠকে প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলে নির্বাচন কমিশন তা এড়িয়ে সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ছাত্রদল। ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। মেট্রো স্টেশনের মতো এমন একটা যে সহজে যাতায়াত করার মতো একটা ব্যবস্থাকে নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন নিয়ে অভিযোগ নেই শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। আমরা যদি প্রপাগান্ডা করি, আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করি, তাহলে শিক্ষার্থীরা, আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আজকে থেকে সবাই কিন্তু প্রচার করবে যারা প্রার্থী, কিন্তু যার বিগত সময়ে কোনো কাজ নেই তাকে কিন্তু শিক্ষার্থীরা চয়েস করবে না। যারা বিগত সময়ে কাজ করেছে শিক্ষার্থীদের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য ভয়েস রেজ করেছে, তাদের পক্ষে থাকবে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি নিয়ে আব্দুল কাদের ও উমামা ফাতেমার আছে ভিন্ন মত। নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেগুলোকে বিদ্যাগুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী, সেই জায়গায় আমার সংখ্যার জায়গা রয়ে গেছে। নির্বাচন কমিশনে জানাতে চাই, আমরা যে সংখ্যার জায়গা তুলে ধরতেছি আমাদের সেগুলো আমলে নেন। ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা। ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। এটা কিন্তু আমাদের দায় না, দিস ইজ নট আওয়ার লায়াবিলিটি, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লায়াবিলিটি। আমরা আমাদের প্রচারণাগুলো এমনভাবে করব যাতে সাধারণ শিক্ষার্থীদের আসলে পড়াশোনা বা স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের ব্যাঘাত আমাদের দ্বারা না ঘটে। আমি কোনো চিঠি দিইনি আসলে। সব মিলিয়ে প্রার্থীদের নানা দাবি ও অভিযোগের মধ্যেই জমে উঠেছে ডাকসু নির্বাচন। ডাকসুকে কেন্দ্র করে একদিকে যেমন নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে কমিশনের বিরুদ্ধে অভিযোগ প্রার্থীদের কোনো রকম মতামত না নেয়ার। সব মিলিয়ে নানা দাবি এবং অভিযোগের মধ্যেই জমে উঠেছে ভোটের মাঠ। তবে সব পক্ষকে আস্থায় নিয়ে এই নির্বাচনকে সুষ্ঠু করতে বেগ পেতে হতে পারে নির্বাচন কমিশনকে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, শুরু থেকে ডাকসু নির্বাচনের মাঠে খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। আলোচিত এই নির্বাচনে ভোটের হিসাব নিকাশ কেমন হতে পারে সে বিষয়ে জানতে চাইব তার কাছে। মোহাইমিন, ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে যে ভিপি প্রার্থী ৪৫ জন। এমন অবস্থায় ভোটের সমীকরণ কেমন দেখছেন আপনি? ডাকসু নির্বাচনের তফসিল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রতিদিন মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে আমার, এবং দেখা গিয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ বড় একটি পরিবর্তন এসেছে ৫ই আগস্টের পরে। এবং যেহেতু নির্বাচনটি যারা রানিং স্টুডেন্ট আছেন তাদের মধ্যে প্রথম তারা পাচ্ছেন, এমনটি হয়নি যে তারা আগেও কয়েকবার ডাকসু পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তারা আসলে এবার একটু ব্যতিক্রমভাবে চিন্তাভাবনা করছেন। এমনকি প্রার্থীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভিন্নভাবে অ্যাপ্রোচ করছেন। আমরা আগেরবার দেখেছি ১৯ সালে যে তখন কিন্তু প্রার্থীরা দল বেঁধে ভোটারদের কাছে গিয়ে ক্যাম্পেইন করতো। তবে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেখেছি প্রতিটি প্যানেলেরই প্রতিটা প্রার্থী কিন্তু এককভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তার যে ইশতেহারটি আছে তা কিন্তু ব্যক্তিগতভাবে পৌঁছানোর চেষ্টা করছেন। আমরা দেখেছি ছাত্রদলের যে ভিপি প্রার্থী আছেন তিনি কিন্তু দলবল না বেড়ে একদম একা গিয়ে কথা বলছেন। একই সাথে কিন্তু অন্যান্য যারা আছেন, মাহিন সরকার থেকে শুরু করে সাদিক কায়েম এবং বাকি যারা আছেন ভিপি প্রার্থী, তারা সবাই কিন্তু বিচ্ছিন্নভাবে তাদের প্রত্যেক প্রার্থী তার ব্যাখ্যা দিয়ে, ইশতেহার দিয়ে তারা তাদের ক্যাম্পেইন করছেন। এবং
একটি বড় বিষয় হচ্ছে ভোটারদের মন কিন্তু শেষ মুহূর্তে অনেক সময় চেঞ্জ হয় বিভিন্ন ঘটনার কারণে। যেমন আজকে কিন্তু জানতে পেরেছি চারুকলায় কিন্তু কিছুক্ষণ আগেই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটটি আছে তাদের ব্যানারের প্যানেলগুলো ভাঙা হয়েছে এবং সেখানে একজন নারী বোরখা পরা শিক্ষার্থী প্রার্থী আছেন, তার ছবি কিন্তু বিকৃত করা হয়েছে। এরকম ঘটনা যদি আরও ঘটে তা কিন্তু ট্রিগার করতে পারে ভোটারদেরকে ভিন্ন দিকে। সেক্ষেত্রে এই যে ৪৫ জন ভিপি প্রার্থী, এদের মধ্যে প্রধান দিকে কিন্তু 10 থেকে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অনেকে কিন্তু বলা হচ্ছে শ্যাডো ভিপি হিসেবে আছেন, অর্থাৎ কারো কারো স্ট্র্যাটেজি হিসাবে কিন্তু এখানে রাখা হয়েছে। সেক্ষেত্রে এবার প্রতিদ্বন্দ্বিতা কোন দিকে যায় তা কিন্তু আসলে এখনই বলা যাচ্ছে না। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং আগামীতে আরও জানানোর চেষ্টা করব যে কে কোথায় এগিয়ে আছে। মহিমিন, আপনাকে ধন্যবাদ। বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ সহ 3টি দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছেন বুয়েট শিক্ষার্থীরা। দাবি আদায়ে রাত 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা। বিকেল 3টা থেকে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য নবম গ্রেডে যে 33% কোটা রয়েছে তা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এছাড়া সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগে পরীক্ষা এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে বলেও দাবি তাদের। আমাদের প্রধান দাবিটা হচ্ছে যে 10ম গ্রেডটা আছে, তো এই 10ম গ্রেড আসলে শুধু ডিপ্লোমাধারী যারা টেকনিশিয়ান আছে তাদের জন্য না, এটা আসলে যারা ডিপ্লোমার উপরে যারা বড় ডিগ্রিধারী আছে যেমন বিএসসি এমএসসি তাদের জন্য উন্মুক্ত করতে হবে। রোকনকে যারা গ্রেড সেট দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস না করে, আমাদের সাথে কথা না বলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আমরা জানি আমাদের দাবিগুলো কিভাবে আদায় করতে হয়। দর্শক, বুয়েট শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি বলছেন বুয়েট শিক্ষার্থীরা, আর সড়কে তাদের এই যে ব্লকেট কর্মসূচির প্রভাব কেমন পড়ছে? ফয়সাল, তারা ঘোষণা দিয়ে বুয়েটের যে শিক্ষার্থীরা শাহবাগে যে আন্দোলন করছেন তারা 3টা থেকে জানেন যে আন্দোলন করছেন, আর তারা ঘোষণা দিয়েছেন যে হচ্ছে রাত 8টায় হচ্ছে তারা যদি সরকারের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসে, রাত 8টায় হচ্ছে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন বা পরবর্তী কর্মসূচি কী হবে সেটা তারা জানাবেন। আর সেই সাথে হচ্ছে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা 3টি দাবি জানাচ্ছেন। সেটা হচ্ছে প্রথম যে দাবিটি রয়েছে তাদের হচ্ছে নবম গ্রেড এবং হচ্ছে 10ম গ্রেড। নবম গ্রেডে হচ্ছে 33% এবং 10ম গ্রেডে হচ্ছে 100% কোটা রয়েছে। এই কোটা প্রথাটা তারা বাতিল চাচ্ছেন। সেই সাথে তারা বলছেন যে মেধার ভিত্তিতে হচ্ছে এই শিক্ষার্থীরা নিয়োগ পাক, তেমনটাই কিন্তু তারা চাচ্ছেন। সেই সাথে তারা বলছেন যে বিএসসি করা ব্যতীত কিন্তু যারা সুযোগ পাচ্ছেন তাদেরকে কোনোভাবেই তারা যাতে ইঞ্জিনিয়ার পরিচয় না দেয় এমনটাও কিন্তু তারা দাবি তুলছেন। সেই সাথে তাদের একজন প্রাক্তন শিক্ষার্থী রোকন, তাকে অশালীনভাবে হুমকি প্রদান করা হয়েছে। সেই হুমকির বিরুদ্ধে হচ্ছে তারা আজ হচ্ছে এই শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এখান থেকে আমরা জেনেছি যে বিকালের দিকে হচ্ছে এখান থেকে একটা প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন। সেখান থেকে ফলপ্রসূ কোনো আশ্বাস তারা না পাওয়ায় তারা এখন এই শাহবাগে অবস্থান করছেন। সেই সাথে এই অবস্থানের কারণে আশেপাশের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। শাহবাগ থেকে বুয়েটের শিক্ষার্থীদের এই আন্দোলনের এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন গাজীপুরে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর, আপনি জানাবেন সেখানে ডিপ্লোমা শিক্ষার্থীদের কি ধরনের কর্মসূচি বা কি ধরনের অবস্থান কর্মসূচি চলছে? এলাকায় নেস্কোর হেনস্থার প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা কিন্তু বিকেল 4:30 থেকে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতা কিন্তু আজ 6:30 কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কিন্তু তারা অবস্থান করছেন এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু অবরোধ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি কিন্তু অবরোধ রয়েছে এবং তারা বলছেন যে নেস্কোর যে হেনস্থা তার প্রতিবাদে কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করেছেন এবং তারা কিন্তু 7টি দাবি উত্থাপন করেছে। এই 7টি দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে যাবে। আমি যদি একটু বলি যে 7টি দাবির একটি দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক 1978 সালের অধ্যাদেশ অনুযায়ী সহকারী
সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে এবং দ্বিতীয় দাবি সকল প্রতিষ্ঠানের জনবল কাঠামোতে সহকারী উপসহকারী প্রকৌশলীদের হার 1.5 হার করতে হবে। এই বিভিন্ন দাবিতে তারা কিন্তু এখন পর্যন্ত প্রতিবাদ চালিয়ে গেছেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু তারা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচনে অংশ নেবে না তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে। এ সময় তিনি সাফ জানান, আগামী নির্বাচনে জামাতের সঙ্গে বিএনপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে সমমনাদের পাশাপাশি কিছু ইসলামী দলের সঙ্গে জোট হতে পারে বলে জানান সালাউদ্দিন। চলমান রাজনীতির নানা ইস্যুতে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, কয়েকটি দল বিভ্রান্তিমূলক কথা বললেও ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপি। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই, সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদের দাবি কিছু কিছু দলের রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন সালাউদ্দিন। বলেন, যারা নানা বাহানায় নির্বাচন বয়কট করবে তারাই রাজনীতির মাঠে ক্ষতিগ্রস্ত হবে। আগামী নির্বাচনে জামায়াত ছাড়া অন্যান্য সমমনা দলের সঙ্গে বিএনপির নির্বাচনে জোট হতে পারে বলে জানান তিনি। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করেছিল। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আমাদের সাধারণ নাগরিক থেকে বিরোধী মতামত যারা পোষণ করত সবাইকে কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার আমলের দুঃশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরতে চলচ্চিত্র শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে তার আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে বলেছেন দলটির নেতারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তারা। বিগত 15 বছরে ঘটে যাওয়া গুমের ঘটনা নিয়ে 10 দিনের এই আয়োজন করেছে মায়ের ডাক। এনসিপি নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ঐক্য না থাকার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। মতপার্থক্যের কারণে বিএনপি নেতা রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। যে আমার বাবা আসলো কিনা, আমার ভাইটা ফেরত আসলো কিনা, এই ট্রমাটা অবর্ণনীয়। এবং আজকের বাংলাদেশে, উত্থান পরবর্তী বাংলাদেশেও এই ট্রমাটা ওনাদের বয়ে বেড়াতে হচ্ছে। নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। প্রেম প্রতারণা তো আছেই, আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগও। এমনকি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল, যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি, যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য।
অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদির অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক। তবে এই মুনিয়া কি সেই মোশাররফ জাহান মুনিয়া? অভিযোগ আছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার। ভুক্তভোগী এক নারী জানান, দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। তবে মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়েক্ট নেয়। এই হুমকির মূল কারণ ছিল ওই নারী জানতে পেরেছিলেন মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্কের কথা। সব ফাঁস করে দেওয়ার কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় আফ্রিদি। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। ওই নারীর অভিযোগের সূত্র ধরে উদ্ধার করা হয় মুনিয়ার সাথে আফ্রিদির ফোন রেকর্ড, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত ও ঘনিষ্ঠতার বিষয়টি সহজেই অনুমেয়। আপনার ন্যাচারালি কথা বলতে পারছা? হ্যাঁ, আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ, কি করো? আচ্ছা, যাক একটু 1%। হ্যাঁ, এটা আমি তো আমি তুমি প্রাইম এডিশনের প্রকাশিত এই প্রতিবেদন আর কল রেকর্ড থেকে অন্তত এটা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম ও প্রতারণার গল্পের শেষ পরিণতি ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না, এগিয়েছে মুনিয়া হত্যাকাণ্ডে। আমি রাত্রেবেলার মধ্যে আসতে কোথায় আসবো? তোমার ঠিক করবো রাতে ফোন দিও। এদিকে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুনের সাথে আফ্রিদিকে বিভিন্ন সময় মেলামেশা করতে দেখা গেছে। অভিযোগ আছে তাকে ব্যবহার করে ইউটিউব ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করত আফ্রিদি। তার প্রত্যক্ষ মদদেই মোশাররফ জাহান মুনিয়া হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া এই কাজে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার কথিত প্রেমিকা তৌফিকা করিম, যারা নিজেদের অভিজাত অফিসে বসে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে আর বাংলাদেশের আইন আদালত সহ নানা বিষয়ে নিয়ন্ত্রণ করেছে। আবার তাদের সাথে সুসম্পর্ক ছিল বাংলার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, যার অধীনে থাকত বাংলাদেশ পুলিশ। এই সিন্ডিকেট মিলেই পর্দার অন্তরালে অনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করত। প্রসঙ্গত তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত 2টি মামলার তথ্য পাওয়া গেছে। সঠিক তদন্ত পরিচালিত হলে আফ্রিদির মাধ্যমে মোশাররফ জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমানা পুনর্নির্ধারণের প্রথম 3 দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। এদিন গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও ঢাকা জেলার 28টি আসনের শুনানি হয়। গাজীপুর থেকে আগতরা তাদের জেলায় একটি আসন বাড়ানোতে ইসির প্রশংসা করেন। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। বাংলাদেশে 300 আসনের জাতীয় সংসদ, যেখানে প্রত্যেক আসনে রয়েছে আলাদা আলাদা সীমানা। প্রতিবারের মতো এবারও জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ করছে ইসি, যার অংশ হিসেবে গত 30 জুলাই 39টি আসনের সীমানা পুনর্বিন্যাস করে কমিশন। ইসি জানায় বাগেরহাটের 4টি থেকে বাদ দেওয়া হচ্ছে 1টি আসন, আর গাজীপুরের 5টি আসনের সাথে একটি বাড়িয়ে করা হচ্ছে 6টি আসন। শুনানির দ্বিতীয় দিনে বাগেরহাটের আসন কমানোতে ক্ষোভ প্রকাশ করেন প্রতিনিধিরা, আর তৃতীয় দিনে গাজীপুরের প্রতিনিধিরা তাদের আসন বাড়ানোয় ইসিকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা জানিয়েছে এই জন্য যে গাজীপুর একটি ঐতিহাসিক জেলা, যে জেলা শিল্প সমৃদ্ধ এবং এখানে বিশ্ববিদ্যালয় সহ এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলি বাংলাদেশে আর কোথাও নাই। একটি আসন বৃদ্ধি করেছেন, আসলে আমাদের গাজীপুরে মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে তৃতীয় দিনের শুনানিতে ছিল 6 জেলার 28টি আসন। উপস্থিত ছিলেন সিইসি 4 কমিশনার ও ইসি সচিব। দিনের প্রথম ভাগে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের 14টি আসনের শুনানি হয়। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের প্রতিনিধিরা ফেরত চান 2001 সালের আসন। ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা, এই অখণ্ডতা তারা বজায় রাখেনি। আমরা নরসিংদী 4 বেলাবকে স্বতন্ত্র সংসদে আসন করার তীব্র দাবি জানিয়েছি। অন্যদিকে নরসিংদীর প্রতিনিধিরা ফেরত চান 2008 সালের আগের আসন। খসড়ার আগের সীমানা বহাল চান নারায়ণগঞ্জ থেকে আসা আগতরা। নারায়ণগঞ্জ 5 থেকে 5টি ইউনিয়নকে কেটে সোনারগাঁয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে আমরা রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিকভাবে
আমরা মনে করি নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় ভাগে শুনানি হয় ঢাকার 13টি আসনের। দোহার ও নবাবগঞ্জকে দুটি পৃথক আসন করার দাবি জানান সেখানকার প্রতিনিধিরা। খসড়া গেজেটের আগের সীমানায় ঢাকা 2কে পুনর্বহাল করার দাবি তাদের। 2008 সালে ঢাকায় আসন বাড়িয়ে 20টি করা হয়েছে, কিন্তু সে অন্যদিকে আমাদের দোহার এবং নবাবগঞ্জকে একটি আসন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই কারণে অনেকে আবেদন করেছে দোহারকে ঢাকা 1 করার জন্য। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য নেই কোনো অর্থ বরাদ্দ। এতে পুষ্টিহীনতা ও অস্থিরতা দুটোই বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্পে। দাতা সংস্থাগুলো বলছে জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ নিশ্চিতে 6 মাসের জন্য $35 মিলিয়ন যোগান দরকার। উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কক্সবাজার থেকে মারুফা রহমানের প্রতিবেদন। কক্সবাজারের উখিয়ায় 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। বিশ্ব খাদ্য কর্মসূচির এই আউটলেট থেকে প্রতি মাসে 13,500 পরিবারকে খাবার দেয়া হয়। জনপ্রতি $12 বা 1,458 টাকায় দেয়া হয় চাল, ডাল সহ 6 রকমের খাবার। কিন্তু 30 নভেম্বরের পর এর ভবিষ্যৎ কি তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাসের জন্য প্রয়োজনীয় $35 মিলিয়ন বরাদ্দ নেই। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিদেশি অতিথিরা। বিভিন্ন দাতা সংস্থা বলছে $12 থেকে $6 নামিয়ে আনা হবে জনপ্রতি বরাদ্দ। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে $6 দেয়া যাবে 5 রকমের খাবার। এতে ক্যাম্পে বাড়তে পারে পুষ্টিহীনতা, যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ আর ওখানে বাইরে পরিদর্শন শেষে রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানায় দাতা সংস্থা। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে অংশীজনদের সংলাপ, প্রত্যাবাসন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আপনার এখানে ফেমিন তৈরি হতে পারে। তো এই বিষয়গুলোই মূলত আজকে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে, তারা সরেজমিনে এসে দেখে গেছেন। এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। আশা করা হচ্ছে বৈশ্বিক কূটনীতির এই প্ল্যাটফর্ম থেকে সংকট সমাধানে নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে পদে পদে দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর প্রেক্ষিতে এবার প্রধান বন সংরক্ষক কর্মকর্তা আমির হোসেন সহ সংশ্লিষ্টদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এদিকে দুর্নীতির অভিযোগে নোমান গ্রুপ ও সামিট গ্রুপের সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। টেকসই বন ও জীবিকা গড়ে তুলতে 1,500 কোটি টাকার সুফল প্রকল্প। 2018 সালে শুরু হওয়া এই প্রকল্পে পদে পদে দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। নানা অভিযোগের প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে বন অধিদপ্তরে অভিযান চালায় সংস্থাটি, যেখানে এই প্রকল্পে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পায় দুদক। প্রাথমিক অনুসন্ধানে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে এবার সংশ্লিষ্টদের বিষয়ে আরও তথ্য পেতে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা রেকর্ডপত্র সংগ্রহের জন্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিকে 10 কোটি টাকার কর ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশন লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 7 জনকে আসামি করা হয়েছে। সামিট কমিউনিকেশনস লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন প্রদানের ক্ষেত্রে সরকারের প্রাপ্য 10 কোটি 24 লক্ষ টাকারও বেশি রাজস্ব আদায় না করে বেআইনিভাবে শেয়ার হস্তান্তরের অনুমতি প্রদান করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রাজধানী পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্র BSEC, DSE ও CSEর লোগো ও ঠিকানা ব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এমন অবস্থায় প্রতারক চক্রের কারণে শেয়ার বাজারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য পুঁজিবাজারে বিনিয়োগকারী সহ সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান। এই সমস্ত প্রতারক চক্রের দ্বারা কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন সচেতন থাকে এবং এই বিষয়ে যদি আমাদের বিনিয়োগকারীদেরকে কেউ রিচ করে, তারা যেন কোথাও কোনো বিনিয়োগের আগে আমাদের DSE, BSEC, CSC, আমাদের ব্রোকার কমিউনিটি যারা আছেন তাদের কাছে যাতে বিষয়টা সত্যতা যাচাই করে এই বিষয়ে টাকা বিনিয়োগ করেন বা তাদের সাথে সম্পর্কিত হন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।